ভয়ানক গল্পটির নাম হচ্ছে তিন মাথার মোড়ের রক্তচক্ষু জিন। ঘটনাটি ঘটেছিল 1995 সালের তীব্র শীতের এক রাতে দিনাজপুরের এক প্রত্যন্ত এবং প্রায় জনমানবহীন গ্রামে। রফিক তখন 26 বছরের এক তরুণ, সবেমাত্র ঢাকা শহরের একটা প্রাইভেট কোম্পানিতে নতুন চাকুরি পেয়েছে। কর্পোরেট জীবনের ব্যস্ততার মাঝে অনেক দিন পর ঈদের লম্বা ছুটিতে সে নিজের গ্রামের বাড়ি ফিরছিল। কিন্তু কপাল খারাপ ছিল রফিকের। দূরপাল্লার বাসটা ঢাকা থেকে ছাড়ার পর মাঝপথের এক নির্জন হাইওয়ে এসে বিকল হয়ে যায়। সেটা ঠিক করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে গেল। যখন বাসটা রফিককে তাদের গ্রামের লোকাল বাস স্ট্যান্ডে এনে নামিয়ে দিল, তখন ঘড়ির কাঁটায় রাত ঠিক 12:30। বাস থেকে নামতেই রফিকের শরীরে একটা তীব্র ঠান্ডা স্রোত বয়ে গেল। শীতের তীব্রতা এত বেশি ছিল যে মুখ দিয়ে অনবরত ধোঁয়া বের হচ্ছিল। বাস স্ট্যান্ডে কোনো মানুষ তো দূরের কথা, একটা কুত্তা বেরালো ছিল না। একমাত্র চায়ের দোকানটাও অনেক আগে বন্ধ হয়ে গেছে। স্ট্যান্ডের ল্যাম্পপোস্টের হলুদ আলোটা কুয়াশার চাদরে ঢাকা পরে মিট মিট করে জ্বলছিল। তখন থেকে রফিকের গ্রামের বাড়ি হেঁটে যেতে অত্যন্ত 3 কিলোমিটার পথ। মাঝখানে পড়ে চণ্ডীপুরের মাঠ নামের এক বিশাল গাছপালাহীন ফাঁকা প্রান্তর, আর তার ঠিক শেষ মাথায় একটি পুরনো শ্মশান ঘাট। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওই মাঠে একা পার হতে ভয় পেত। রফিক তার কাঁধের ভারী ট্রাভেল ব্যাগটা ভালো করে চেপে ধরল, গায়ের চাদরটা কান ও মাথা পেঁচিয়ে জড়িয়ে নিল। পকেট থেকে তার ছোট প্লাস্টিকের এভারটি টর্চ লাইটের বের করে অন করলো। ব্যাটারির চার্জ কিছুটা কম থাকায় আলোটা খুব বেশি দূরে যাচ্ছিল না। ঘন কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে আলোর যেন এক ওখানেই থমকে যাচ্ছিল। রফিক ধীর পায়ে মাটির মেঠো পথ ধরে হাঁটা শুরু করলো। চারপাশটা এতটাই নিঝুম আর থমথমে ছিল যে পুরো মাঠে শুধু তার নিজের বুটের নিচে শুকানো পাতার মচমচে শব্দ আর তার নিজের নিঃশ্বাসের আওয়াজ প্রতিধ্বনি হচ্ছিল। কোনো ঝিঝি পোকার ডাক নেই, কোনো ব্যাঙের ডাক নেই। পুরো প্রকৃতি যেন এক অদ্ভুত থমথমে চাদর মুড়ি দিয়ে কোনো এক ভয়ঙ্কর বিপদের অপেক্ষা করছিল। কুয়াশা মাখা পথ ধরে প্রায় 15 মিনিট হাঁটার পর রফিকের শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছিল। শীতের রাতেও তার কপাল হালকা ঘাম জমল। হাঁটতে হাঁটতে যেন যখন মাঠের ঠিক মাঝখানে 3 মাথার মোড়ে এসে পৌঁছালো, তখন রাত আনুমানিক 1টা। এই 3 মাথার মোড়টা গ্রামের মানুষের কাছে একটা আতঙ্কের নাম। মোড়ের ঠিক ডান পাশে দাঁড়িয়ে আছে একটা বিশাল বহু বছরের বুড়ো বট গাছ। গাছটার ঝুড়িগুলো মাটির দিকে এমনভাবে ঝুলে আছে যেন অন্ধকারে কোনো ঝটপটানো ডাইনি হাত বাড়িয়ে বসে আছে। রফিক যখন বট গাছের গা ঘেঁষে যাবে, ঠিক তখনই তার চোখ গেল গাছের একদম গোড়ার দিকে। ঘন কুয়াশার আবছা অন্ধকারের মাঝে সে দেখতে পেল গাছের নিচে একটা অবয়ায় একাকী নিথর হয়ে দাঁড়িয়ে আছে। রফিক থমকে দাঁড়ালো, বুকটা ধপ করে উঠল। সে টর্চের আলোটা একটু উপরের দিকে তুলল। আলোর বৃত্তে ধরা পড়ল লোকটার পরনে ধবধবে সাদা একটা পাঞ্জাবি, পায়ে কোনো জুতো নেই, মাথায় একটা গোল সাদা টুপি। লোকটা উল্টো দিকে মুখ করে একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। রফিক ভাবল হয়তো গ্রামের কোনো মুরব্বী মানুষ এই রাতে পথ হারিয়ে বা কোনো বিপদে পড়ে দাঁড়িয়ে আছেন। নিজেকে কিছুটা সাহস দিয়ে রফিক কয়েক পা এগিয়ে গেল এবং একটা চড়া গলায় ডাকলো, চাচা, এই মাঝরাতে কুয়াশার মধ্যে এখানে একা দাঁড়িয়ে কেন? কোনো সমস্যা হয়েছে? লোকটা রফিকের কথা শুনেও সাথে সাথে ঘুরল না। সে কয়েক সেকেন্ড একদম স্তব্ধ হয়ে গেল। তারপর গম্ভীর এক অলৌকিক ভারী গলায় বলল, বড় বিপদে পড়েছি বাবা। আমার সাধের গাভীটা মাঠের ওদিকে জঙ্গলটায় হারিয়ে গেছে। এই বুড়ো বয়সে অন্ধকারের চোখে কিছু দেখছি না, একটু খোঁজ দেবে বাবা? লোকটার গলায় আওয়াজটা কেমন যেন অস্বাভাবিক শোনালো। মনে হলো
শব্দটা তার মুখ থেকে নয়, বরং মাটির গভীর থেকে ফিসফিস করে উঠে আসছে। কিন্তু রফিক ছিল পরোপকারী এবং দয়ালু ছেলে। সে ভাবল এই তীব্র শীতে একজন বৃদ্ধ মানুষকে এভাবে বিপদে ফেলে চলে যাওয়া ঠিক হবে না। সে বলল, ঠিক আছে চাচা, চলুন, আমি টর্চ ধরছি, আপনার গরুটা খুঁজে দেই। কিন্তু রফিক একটা বড় জিনিস খেয়াল করলো, ভুল করলো। চারপাশের বরফ শীতল আবহাওয়ার মাঝেও লোকটার শরীর থেকে একটা তীব্র গরম ভাব বের হচ্ছিল। বাতাসের এক চড়া দমদম বন্ধ করে আতরের সুবাস ছড়িয়ে পড়ছিল, যা সাধারণ কোনো আতরের গন্ধ নয়। রফিক সেই সাদা পোশাক পরিহিত লোকটার কাছে পেছনে পেছনে মূল মেঠো পথ ছেড়ে মাঠের ভেতরের ধনী জমির আল ধরে হাঁটতে লাগলো। চারপাশে কুয়াশা যেন প্রতি মিনিটে আরো ঘনতর হচ্ছিল। টর্চের আলো এখন মাত্র 2 হাত দূরের জিনিসও স্পষ্ট দেখাতে পারছিল না। রফিক লোকটার পেছনে পেছনে হাঁটছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার মনে এক অদ্ভুত খটকা লাগলো। সে খেয়াল করলো সে প্রায় 10 মিনিট ধরে একটানা জোরে জোরে হাঁটছে, কিন্তু মাঠের ভেতরের সেই পরিচিত জঙ্গলটা কোথাও আসছে না। চণ্ডীপুরের মাঠটা এত বড় নয় যে 10 মিনিট পার হওয়া যাবে না। সবচেয়ে রহস্যময় আর ভীতিজনক ব্যাপার হলো, রফিক নিজের সর্বোচ্চ গতিতে হাঁটছে, অথচ তার সামনে থাকা সাদা পোশাকের লোকটা কোনো পা না ফেলেই যেন কুয়াশার ওপর দিয়ে ভেসে ঠিক 10 হাত দূরেই থাকছে। রফিক গতি বাড়ালে লোকটার গতি অলৌকিকভাবে বেড়ে যায়, আবার রফিক গতি কমালে লোকটা ধীরে ধীরে হয়। তাদের মাঝখানে এই 10 হাতের দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছিল না। মাটিতে লোকটার পায়ের কোনো শব্দ হচ্ছিল না। রফিক এবার সত্যি ভয় পেয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারল সে যেন এক মায়ার জলে জড়িয়ে পড়েছে। সে মাঝপথে দাঁড়িয়ে পড়ল। তার গলায় স্বর এবার ভয়ে কাঁপছিল। সে বলল, চাচা, অনেকটা পথ চলে এসেছি, সামনেতে কোনো জঙ্গল দেখা যাচ্ছে না, কুয়াশা খুব বাড়ছে, আমার আর যাওয়া সম্ভব না, আমি বাড়ি ফিরে যাব। রফিক কথা শেষ করতেই সামনের সেই সাদা পোশাকের লোকটা থমকে দাঁড়ালো। পুরো মাঠ আবার নিঝুম হয়ে গেল। লোকটা কিন্তু রফিকের দিকে সোজা হয়ে ঘুরল না। তার শরীরটা আগের মতোই পেছনে ফিরে রইল, কিন্তু রফিকের চোখ কপালে তুলে দিয়ে লোকটার ঘাড়টা একটা মটমট করে হাড় ভাঙার বিকট শব্দ করে পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। অর্থাৎ তার পিঠটা পেছনের দিকেই রইল, কিন্তু মুখটা সোজা রফিকের দিকে তাকালো। সেই হাড় মটকানোর শব্দে রফিকের কলিজা যেন শুকিয়ে গেল। ভয়ে হাত থেকে সাদের টর্চ লাইটটা খুশকে মাটিতে পড়ে গেল। আলোর মাটির ওপর সোজা গিয়ে আঘাত করলো সেই লোকটার মুখের ওপর, আর সেই আলোয় লোকটার মুখের দিকে তাকাতেই রফিকের চিৎকার গলা দিয়ে বের হতে পারল না। লোকটার মুখে কোনো সাধারণ মানুষের চামড়া বা মাংস ছিল না, সেখানে ছিল কেবল পোড়া কুচকুচে কালো কঙ্কাল আর চামড়ার কিছু ঝুলন্ত অংশ। তার কপাল থেকে মানুষের চোখ দুটো সম্পূর্ণ উধাও। সেই চোখের শূন্য কোটরে দাউ দাউ করে জ্বলছে দুটো লাল আগুনের পিণ্ড। সে মুখটা হা করতেই দেখা গেল তার দাঁতগুলো মানুষের মতো নয়, বুনো পশুর মতো সূচালো আর ধারালো, যেখানে থেকে অনবরত লালা ঝরছে। সে এক বিকট অমানসিক গলায় হো হো করে হেসে উঠল। সেই হাসি মানুষের নয়, যেন কোনো হিংস্র পশুর গর্জন, যা পুরো মাঠের বাতাসে কাঁপন ধরিয়ে দিল। সে বলল, কি হলো মানব সন্তান, এখনো ভয় পেয়ে গেলে? আমার গরু তো বাহানা ছিল, আমার শিকার তো এখনো শেষই হয়নি। রফিক এবার সম্পূর্ণ নিশ্চিত হলো গ্রামের বুড়োদের মুখে শোনা গল্পগুলো মিথ্যে ছিল না। এটা কোনো মানুষ নয়, এটা এই মাঠের হাজার হাজার পুরনো অভিশপ্ত রক্তচক্ষু জিন। চোখের পলকে জিনের শরীরটা বিশাল আকার ধারণ করতে লাগলো। সে উপরের দিকে লম্বা হতে শুরু করলো,
দেখতে দেখতে তার উচ্চতা সেই বুড়ো গাছটাকেও ছাড়িয়ে গেল। তার কুচকুচে কালো চামড়া থেকে পচা রক্তের এক তীব্র গন্ধ বমি আনা বেরোতে লাগলো। তার সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে ফালা হয়ে গেল এবং তার পা দুটো মানুষের পায়ের বদলে রূপ নিল ছাগলের খুরের মতো বড় ও লোমশ আকারে। রফিক সমস্ত শক্তি দিয়ে পিছনে ফিরে দৌড়াতে চাইল, কিন্তু সে আবিষ্কার করলো তার পা দুটো যেন মাটির সাথে অদৃশ্য কোনো লোহার শিকল দিয়ে লক করে দিয়েছে। সে 1 ইঞ্চিও নড়তে পারছিল না। চারপাশের সাদা কুয়াশা মুহূর্তের মধ্যে এক তামাটে ও নীলচে রঙের বিষাক্ত ধোঁয়ায় পরিণত হলো। রফিক অনুভব করলো জিনের সেই অলৌকিক মায়াজলে তার ফুসফুসের বাতাস ফুরিয়ে আসছে। সে দম নিতে পারছে না। সে বিশাল আকৃতির জিনটি উপর থেকে তার দীর্ঘ কুচকুচে কালো ও ধারালো ইটের মতো নখগুলো হাতটা দিয়ে নামিয়ে আনলো। জিনটার হাতটা এসে সোজা রফিকের গলা চেপে ধরল। বরফের চেয়েও ঠান্ডা সেই হাতের স্পর্শে রফিকের গলার চামড়া যেন অ্যাসিডের মতো পুড়তে লাগলো। জিনটা এক হাত দিয়ে রফিকের পুরো শরীরটাকে মাটি থেকে প্রায় 10 ফুট শূন্য তুলে নিল। জিনের জ্বলন্ত লাল চোখ রফিকের খুব কাছে চলে এলো, আর হাত করা মুখের ভেতর থেকে আগুনের হুলকা বের হতে লাগলো। রফিক বুঝতে পারল আজ এই নির্জন মাঠে তাকে বাঁচানোর মতো কোনো মানুষ নেই। তার মৃত্যু আজ অবধারিত। তার চোখের সামনে তখন ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল। ঠিক সেই মুহূর্তে কোলাহল থেকে রফিকের অবচেতন মনে হলো শেষবারের মতো জাগিয়ে তুলল। তার হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলায় তার মায়ের শেখানো আয়াতুল কুরসির কথা। মা বলতেন, যে কোনো বিপদে আল্লাহর এই কালাম তোকে রক্ষা করবে। রফিক তার জীবনের শেষ অবশিষ্ট শক্তিটুকু এক জায়গায় করল। সে চোখ বন্ধ করে জিনের এই মরণ কামড় আর দম বন্ধ করা পরিস্থিতির মাঝেই মনে মনে পরম বিশ্বাসের সাথে আয়াতুল কুরসি জপ করতে লাগলো। সে মনে মনে পড়তে লাগলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। প্রথমবার আয়াতটি অর্ধেক শেষ হতেই জিনের সেই বরফ শীতল হাতটা যেন একটা তীব্র বৈদ্যুতিক শক খেলো। জিনটা একটা ছোট গর্জন করে রফিকের গলার বাঁধন কিছুটা শিথিল করলো। রফিক বুঝল এই কালাম কাজ করছে। সে তার মনের ভয় ঝেড়ে ফেলে পুরো আত্মা দিয়ে দ্বিতীয়বার জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো। রফিক যখন দ্বিতীয়বার আয়াতুল কুরসির শেষ অংশ পৌঁছালো, তখন তার চারপাশের বাতাস যেন কাঁপতে শুরু করলো। রফিক নিজের ভেতরে এক অলৌকিক শক্তি অনুভব করলো। সে চোখ খুলে জিনের চোখের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর নাম নিয়ে চিৎকার করে উঠল। আর সেই সাথেই সেই রক্তচক্ষু জিনটি এক অবর্ণীয় কান ফাটানো অমানুষিক চিৎকার দিয়ে উঠল। মনে হলো যেন অদৃশ্য কোনো আসমানি আগুন এসে তার পুরো শরীরে একসাথে লেগে গেছে। জিনের শরীর থেকে দাউ দাউ করে কালো ধোঁয়া বের হতে লাগলো। সে যন্ত্রণায় ছটফট করতে রফিককে উপর থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। রফিক শক্ত মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই দেখল এক বিশাল অবয়টা বাতাসের ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। রফিক আর ব্যথার ধাক্কা সহ্য করতে পারল না। সে মাঠের মাঝখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। পরদিন সকালে যখন সূর্য উঠল, তখন চণ্ডীপুরের মাঠের কুয়াশা কেটে গেছে। গ্রামের কয়েকজন কৃষক যখন লাঙ্গল নিয়ে মাঠের পথ ধরে যাচ্ছিল, তারা দূর থেকে মেঠো পথের পাশে কাউকে পড়ে থাকতে দেখে দৌড়ে এলো। তারা এসে দেখল রফিক রক্তাক্ত, জামাকাপড় ছেঁড়া এবং অচেতন অবস্থায় পড়ে আছে। তার গলায় তখনও সেই জিনের নখের কালো ও পোড়া দাগ স্পষ্ট বসেছিল। তারা দ্রুত রফিককে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। রফিকের টানা 3 দিন ধরে 105 ডিগ্রি তীব্র জ্বর ছিল। জ্বরের ঘোরে সে শুধু ছাগলের খুর আর জ্বলন্ত লাল চোখের কথা বলে চিৎকার করে উঠত। গ্রামের ওঝা এবং মসজিদের ইমাম সাহেব এসে টানা 3 দিন তাকে দম করার পর সে কিছুটা সুস্থ হয়ে এবং
সবাইকে সেই রাতের সত্য ঘটনাটি জানায়। গ্রামের বুড়োরা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমরা আগেই বলেছিলাম এই 3 পাথার মোড়ে অমাবস্যার আশেপাশে জিনের বাদশা ও তার খবিশ চেলারা আস্তানা জমায়। তারা এক মানুষকে পেয়ে সম্মোহিত করে জ্যান্ত পুড়িয়ে মারে। আল্লাহর কালামের জোরেই তুই আজ বেঁচে ফিরলি। রফিক সেদিন অলৌকিকভাবে নতুন জীবন পেয়েছিল ঠিকই, কিন্তু আজ বহু বছর কেটে যাওয়ার পরও সে আর কোনোদিন রাতের বেলা গ্রামের মেঠো পথ পা বাড়ায়নি। আজও সে যদি কখনো শহরের কোনো নির্জন অন্ধকার রাস্তায় একা হাঁটে আর হঠাৎ বাতাসে তীব্র আতরের গন্ধ পায়, তার বুকের ভেতরটা ধড়ফড় করে ওঠে। সে আর কোনো মুহূর্তেই সেখানে দাঁড়ায় না। তাড়াতাড়ি পকেট থেকে হাত দিয়ে মায়ের দেওয়া লকেটটা আছে কিনা আর মনে মনে আয়াতুল কুরসি পড়তে পড়তে হন্য হয়ে দৌড়াতে থাকে। কারণ সে জানে সেই রক্তচক্ষু জিনটি হয়তো আজও সেই 3 মাথার মোড়ে কোনো এক নতুন প্রতীকের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।